মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার দেওয়া পাস নিয়ে ঢোকা দুজন দর্শক গতকাল সংসদ ভবনের ভেতরে ঢুকে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। গতকালই ছিল সেই দিন যেদিন 22 বছর আগে পাকিস্তান থেকে আসা উগ্রপন্থীরা সংসদ ভবন আক্রমণ করেছিল। এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের দেশের সর্বোচ্চ আইনসভার নিরাপত্তা কতটা নড়বড়ে, কতটা ঢিলে ঢালা। শুধু এই ঘটনাই নয়, সংসদ ভবনের বাইরে অদূরেই ট্রান্সপোর্ট ভবনের সামনে দুই যুবতী টিয়ার গ্যাস ফাটিয়ে বিক্ষোভ দেখালো। এতে কি প্রমাণ হলো? এতে একটাই প্রমাণ হলো, আমাদের বজ্র আটুনি সবটাই ফসকা গেরো। এই বজ্র আটুনি ফসকা গেরো নিয়ে আজকের হবে এক্স ফ্যাক্টর। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরের প্রতিদিন সকাল 8টায় আমরা কোনো না কোনো ফ্যাক্টর নিয়ে আলোচনা করি। আজকের এক্স ফ্যাক্টর বজ্র আটুনি ফসকা গেরো। হ্যাঁ, আমাদের দেশের এত আটোসাটো নিরাপত্তা সংসদ ভবনের, এত সিকিউরিটি পার করে যেতে হয়, তারপরও সংসদ ভবনের মধ্যে দুজন টিয়ার গ্যাস নিয়ে বা কোনো বিষাক্ত গ্যাস নিয়ে বা কোনো গ্যাস নিয়ে ঢুকে পড়লো। গ্যাস মানে তো সিলিন্ডার সমেত। আসুন, ঘটনাটা কি ঘটেছিল সেটা একবার আমরা আগে জেনে নিই। গতকাল সংসদ যথারীতি শুরু হয়েছিল, যেমন হয় তেমন ভাবেই শুরু হয়েছিল। বাংলা থেকে নির্বাচিত বিজেপি সাংসদ জিরো আওয়ারে খগেন মুর্মু বলতেও শুরু করেছিলেন। ঠিক সেই সময়ে দর্শক আসন থেকে দুই যুবক নিচে লাফিয়ে পড়লেন। তারপরে শুরু করেন তাণ্ডব। দুই যুবক জুতোর তলায় স্মোক ক্যান নিয়ে আসেন। স্মোক ক্যান এক ধরনের সিলিন্ডার, তার মধ্যে ধোঁয়া ভরা থাকে। সেই স্মোক ক্যান নিয়ে আসে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে। তারপর সেই ক্যান ফাটিয়ে সংসদ ভবনের ভেতরে সাংসদদের সামনেই তা ফাটিয়ে হলুদ ধোঁয়ায় ভরিয়ে দিল সেন্ট্রাল ভিস্তার সভাকক্ষ। আমি আপনাদেরকে একটু বলি, সংসদ ভবনের ভেতরে যাওয়ার সৌভাগ্য বেশ কয়েকবার আমার হয়েছিল, অবশ্যই পুরনো সংসদ ভবনে। সেখানে যা সিস্টেম, নতুন সংসদ ভবনের সিস্টেম তাই। সাংসদেরা গ্রাউন্ড ফ্লোরে বসেন এবং যারা দর্শক থাকেন তারা ওপরে ফ্লোরে বসেন। সংসদ ভবনে ঢোকার কতগুলো নিয়ম আপনাকে বলে দিচ্ছি। সংসদ ভবনে আপনি ঢুকতে পারবেন না। কোন সাংসদের রেকমেন্ডেশনে আপনার নামে পাস তোলা হবে এবং সেই সাংসদ নিজেই সেই পাসটা তুলবেন, আপনি গিয়ে তুলতে পারবেন না। আপনাকে পাস দেওয়া হবে। পাসটা নেওয়ার পর আপনার প্রথমে গেটে সিকিউরিটি চেক হবে, অর্থাৎ প্রথম লেয়ারে সিকিউরিটি চেক হলো। সিকিউরিটি চেক হওয়ার পর আপনি ওখানে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না। একমাত্র সাংসদদের যে গাড়ি, তাকে সংসদীয় ভাষায় ফেরি বলা হয়, সেই ফেরিতে করে আপনি ঢুকতে পারেন, অথবা আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এই ফেরিতে করে যদি আপনি ঢোকেন, আমি প্রত্যেকবারই ফেরিতে করে গিয়েছি বলে ফেরির ব্যাপারটা বলছি। সাংসদদের একটি বিশেষ আই কার্ড থাকে এবং সেই আই কার্ডে কোনো চিপ লাগানো থাকে, তাতে ফেরি কোথাও আটকায় না, সংসদ ভবনের গেটে চলে যায়। আর যদি আপনি ফেরিতে না যান, তাহলে আপনাকে আরো একখানা নিরাপত্তা বলয় পার করতে হবে। সেই নিরাপত্তা বলয়ে আপনার আপাদ মস্তক তার চেকিং হবে। তারপরে আপনি চলে যাবেন সংসদ ভবনের গেটে। সংসদ ভবনে যাওয়ার সময় আপনি মোবাইল নিতে পারবেন না, আপনি খুচরো পয়সা নিতে পারবেন না, সামান্য কিছু টাকা রাখতে পারেন। সাদা রুমাল ছাড়া অন্য কোনো রঙের রুমাল নিতে পারবেন না। এরকম প্রচুর বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধ পেরিয়ে আপনি যখন সংসদ ভবনের যে দর্শক আসন, সেই দর্শক আসনের কাছে পৌঁছবেন, সেখানেও আর এক প্রস্থ চেকিং হবে। সেই আর এক প্রস্থ চেকিং হওয়ার পর, এছাড়াও তো সিসিটিভিতে মোড়া আছে পুরোটাই, সেটা নিয়ে কোনো কথা বলছি না। আর এক প্রস্থ চেকিং হওয়ার পর আপনি দর্শক আসনে বসতে পারবেন। দর্শক আসনে বসলেই হবে না, আপনার পেছনে থাকবে আরো কিছু বেশ নিরাপত্তা রক্ষী। অর্থাৎ আপনি সামনের দিকে তাকিয়ে আছেন, সাংসদেরা যেখানে আলোচনা করছেন, বিভিন্ন কথা বলছেন, স্পিকার আছেন, তার ওপরের তলায় আপনি বসে আছেন, আর আপনার পেছনে কিন্তু সার দিয়ে থাকবে সিকিউরিটি গার্ডেরা।
আপনি কিন্তু সেখান থেকে নড়াচড়া করতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না। আপনি পাশের লোকের সাথেও কিন্তু কথা বলতে গেলে সিকিউরিটি আপনাকে সেখান থেকে বার করে দেবে। অর্থাৎ আপনাকে স্পিকটি নট হয়ে থাকতে হবে, নট নড়নচড়ন হয়ে থাকতে হবে। এটা হচ্ছে সংসদ ভবনের, পুরনো সংসদ ভবনের সিকিউরিটি ব্যবস্থা। নতুন সংসদ ভবনে নাকি আরো কড়া সিকিউরিটি, আরো বেশি নিরাপত্তা, আরো বেশি আঁটো ব্যাপার। আমি এখনো সেখানে যাওয়ার সৌভাগ্য হয়নি, তাই বলতে পারছি না। কিন্তু পুরনো সংসদ ভবনে এই ব্যবস্থা ছিল। এটা হলো আপনার সংসদ ভবনের দর্শক আসনে বসার যে পদ্ধতি, সেইটা আপনাকে বললাম। এখানে আপনি কোনো ক্যামেরা নিয়ে যেতে পারবেন না, একমাত্র সাংসদ নিজে এবং সাংসদের যিনি আত্মসহায়ক থাকবেন তার মোবাইল, এই দুটি মোবাইল অ্যালাউড হয়। বিভিন্ন লোকের দেখেন না সংসদ ভবনে ছবি উঠছে, সেটা হয় সাংসদ নিজে তুলে দেন অথবা তার আত্মসহায়ক তুলে দেন। বাইরের কারুর পক্ষে সংসদ ভবনে ক্যামেরা, খুচরো পয়সা, অতিরিক্ত টাকা, অর্থাৎ আপনার প্রয়োজন যতটুকু, ধরুন 500-1000 টাকার বেশি আপনি নিতে পারবেন না। সাদা রুমাল ছাড়া আপনি অন্য কোনো রুমাল নিয়ে ঢুকতে পারবেন না। এত নিরাপত্তার পরেও কিন্তু দুজন মানুষ স্মোক ক্যান নিয়ে ঢুকে গেল। গতকালের ঘটনা অবশ্য কোনো উগ্রপন্থী হানা নয়। সংসদ ভবনের সুরক্ষায় থাকা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যে নিরাপত্তা রক্ষীরা আছেন তাদের গাফিলতি নিশ্চয়ই আছে। বিরোধীরা জানতে চেয়েছিল নতুন সংসদ ভবন নির্মাণে, অর্থাৎ সেন্ট্রাল ভিস্টার নির্মাণে কত খরচ হয়েছে। নিরাপত্তার দোহাই দিয়ে সরকার সেই হিসেব দেশবাসীকে এখনো দেয়নি, দেবেও না। এই সেই নিরাপত্তার নমুনা, এই সেই নিরাপত্তা যেখানে স্মোক ক্যান নিয়ে ঢোকা যায়, যেখানে খুচরো পয়সার মতন মেটাল নিয়ে ঢোকা যায় না। কোমরে বেল্টের বাকল যদি আপনার মেটালের হয় সেটা নিয়ে ঢুকতে পারবেন না, সাদা রুমাল ছাড়া নিয়ে ঢুকতে পারবেন না। সেখানে স্মোক ক্যান নিয়ে ঢুকে গেলে দুজন মানুষ, তাও জুতোর মধ্যে করে। প্রশ্ন কিন্তু ওঠে, প্রশ্ন উঠে যাচ্ছে সরকারের খরচের এই গোপনীয়তা নিয়ে। এত 20,000 কোটি টাকা নাকি এর বাজেট ধরা হয়েছিল। এত বড় বাজেট নিয়ে সংসদ ভবন নির্মিত হলো, ভালো কথা, সংসদ ভবন নির্মিত হয়েছে, কিন্তু এই সংসদ ভবনের নির্মাণে নিরাপত্তার দিকটায় কি দেখা হয়েছে, কি কত খরচ হয়েছে তার হিসেব সরকার দেবে না? বলবে নিরাপত্তা আছে তাই বলা যাবে না কত টাকা খরচ হয়েছে? আমাদের ট্যাক্সের টাকা সরকার খরচ করবে আর হিসেবটা আমাদেরই দেবে না? সংসদ ভবনের বাইরের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সংসদ ভবনের বাইরে, পুরনো সংসদ ভবনের কথা বলছি, বাইরে যেখানে আছে, অর্থাৎ এই গান্ধী মূর্তি বা যেখানে দাঁড়িয়ে সাংসদেরা বিক্ষোভ টিক্ষোভ দেখান, সেইখানে পর্যন্ত আপনি খুচরো পয়সা, মোবাইল ফোন, অন্য সাদা ছাড়া অন্য কোনো রঙের রুমাল নিয়ে ঢুকতে পারবেন না। এবং সেখানে শুধুমাত্র টেলিভিশন ক্যামেরা, প্রেস মিডিয়া এদের ছাড়া অন্য কারোর ক্যামেরা নিয়ে ঢোকার অ্যালাউড নেই। এমনকি সংসদ ভবনের ভেতরেও কোনো সাংবাদিক ক্যামেরা নিয়ে ঢোকেন না। এই রকম নিরাপত্তা ব্যবস্থা। সেখানেও সংসদ ভবনের অদূরে, যারা সংসদ ভবন দেখেছেন গেছেন তারা জানেন, তার অদূরে সামান্য দূরে উল্টো দিকেই বলা যায় ট্রান্সপোর্ট ভবন, অর্থাৎ পরিবহন ভবন। সেই পরিবহন ভবনের বাইরে দুজন যুবতী টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে দিল। তাদের কি দাবি দাওয়া আছে না আছে সে কথা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাবেন, কিন্তু নিরাপত্তার কথাটা ভাবুন, নিরাপত্তা কোথায় সেখানে? আমরা এই প্রশ্ন করছি আর আপনি দেখতে থাকুন যুবতীরা কি বলেছিলেন। नारेबाजी कर रही हैं आपका? मेरा नाम नीलम है और हर बंदा हमारे तो ये जो पटाखे फोड़े आप लोगों ने, नारेबाजी की, क्या नाराजगी है आपकी? हमारी भारत सरकार है, जो हम पे ये अत्याचार हो रहे हैं, हम अपनी हकों की जो बात करते हैं, लाठी चार्ज करके हमको अंदर डाला जाता है, टॉर्चर किया जाता है, तो हमारे पास कोई माध्यम नहीं। कोई डायरेक्ट वजह है, कोई वजह है, किसी संगठन से हैं आप? नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता है, स्टूडेंट है हम, क्योंकि हम बेरोजगार हैं। हमारे माता पिता इतना काम करते हैं, मजदूर, किसान, छोटे व्यापारी, दुकानदार, लेकिन किसी की बात नहीं सुनी जाती। ये हर जगह हमारी आवाज को दबाने की कोशिश करते हैं। ये तानाशाही नहीं चलेगी, तानाशाही बंद करो, तानाशाही बंद करो।
যখন এই ঘটনা ঘটছে তখন গদি মিডিয়ার আরো এক নগ্ন রূপ সামনে এসে গেল। গদি মিডিয়ার সাংবাদিকরা এই যে ব্যাপারটার যে গাম্ভীর্য, সেই গাম্ভীর্যের কথা ভাবলেন না। দেশের সংসদ ভবনে দুজন সিলিন্ডার নিয়ে ঢুকে গেল, গ্যাস সিলিন্ডার। সে গ্যাস ভালো না খারাপ সেই নিয়ে আলোচনা করছি না, দুটো ছোট ছোট সিলিন্ডার নিয়ে তারা ঢুকে গেল। এই অবস্থায় গদি মিডিয়ার উল্লাস, হাসাহাসি এসব দেখলে আপনি কিন্তু কপালে আপনার চোখ উঠবে, কারণ গদি মিডিয়ার যে ফুর্তি দেখলাম আমরা, সেটা কিন্তু মিডিয়ার নগ্নরূপকে আরো একবার সামনে এনে দিল। संसद के भीतर और संसद के बाहर ठीक उस वक्त इसी स्लोन ड्रोन का इस्तेमाल किया जाता है। हम आपको दिखाने की कोशिश कर रहे हैं। देखें, यहाँ संसद भवन परिसर के गेट के पास संसद के भीतर और संसद के बाहर ठीक उस वक्त इसी स्लोन ड्रोन का इस्तेमाल किया जाता है। हम आपको दिखाने की कोशिश कर रहे हैं। देखें, यहाँ संसद भवन परिसर के गेट के पास বিষয়ের গাম্ভীর্যের কথা না ভেবে সংবাদ মাধ্যমের একাংশ লাইভেই যে ধরনের মস্করা করলেন, তাতে নিজে একজন সংবাদকর্মী হিসেবে লজ্জিত বোধ করছি। ঘটনা শেষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কি বলেছেন, আগে সেটা শুনে নিই। जो घटना शून्यकाल के समय घटित हुई थी, उस घटना की लोकसभा अपने स्तर पर संपूर्ण जांच कर रही है और इस संबंध में दिल्ली पुलिस को भी आवश्यक निर्देश दे दिए गए हैं। लेकिन जो हम सबकी चिंता थी कि वह धुआं क्या था, वह अभी तक प्रारंभिक जांच में जो जांच की उसमें वह साधारण धुआं और सनसनी फैलने वाला धुआं था, इसलिए उस धुएं की कोई ऐसी चिंता का विषय नहीं, उसकी प्रारंभिक ठीक से जांच कर ली गई है। जिन माननीय सदस्यों ने आज नियम 377 के अधीन मामलों को उठाने के एक मिनट सब आप एक मिनट प्लीज, नो, ओके नहीं एक मिनट प्लीज बालू जी प्लीज। अपन सब वरिष्ठ सदस्य हैं, सारी घटना की प्रारंभ नहीं, दोष नहीं दे रहे, दोष तो अपन दोष किसी को नहीं दे रहे। एक मिनट, दोष कोई किसी को नहीं दे रहा, दोष किसी के नहीं। सारी घटना की प्रारंभिक जांच आइए, लेकिन अंतिम जांच आएगी जब मैं सदन को सारी चीज अभी अवगत करा दूंगा। उस समय जो आपकी चिंता है वो पूरे सदन की चिंता है। नो बालू जी आप सीनियर व्यक्ति हैं। हाँ यस, ये जिम्मेदारी मेरी है और मेरी जिम्मेदारी है कौन लोग आए, क्या लोग आए। नो आप क्यों डिबेट कर रहे हैं, वो विषय नहीं। नो देखिए अपन इस विषय को ये एक मिनट प्रेमचंदन जी देखो, एक मिनट एक सेकंड, मैं आपको बोलने का मौका दूंगा। एक मिनट मेरी बात सुने आप प्लीज। देखिए प्रेमचंदन जी, जो विषय आप बता रहे हैं वो विषय ऐसा वो वाला विषय नहीं है। ये मैं आपको प्रारंभिक जांच के बाद क्लियर कर दूंगा, क्योंकि सदन के पटल पर जब तक विस्तृत इंक्वायरी नहीं आ जाए, जब तक उस पर मेरी तरफ से सदन बोलने। लेकिन प्रारंभिक जांच के अंदर जो प्रारंभिक जांच आए वो दोनों लोग पकड़ लिए गए हैं, उनकी सारी सामग्री को जब्त कर लिया गया है और जो 2 लोग बाहर थे उनको भी गिरफ्तार कर लिया गया है। গতানুগতিকভাবেই ওম বিড়লা বললেন যে তদন্তের প্রাথমিক রিপোর্ট এসছে, এটা কোনো বিষাক্ত গ্যাস ছিল না, কোনো জহরিলা ধোঁয়া নেই, হ্যাঁ এরকম একটা কথা বললেন। কিন্তু কথাটা হচ্ছে যে তিনি তার দায়িত্ব এড়াবেন কি করে। সংসদ ভবনের যাবতীয় সবকিছুর কাস্টোডিয়ান হচ্ছেন গিয়ে এই বিড়লাজি, অর্থাৎ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্ব নেই, দিল্লি পুলিশ তার হাতে, সিআরপিএফ তার হাতে, প্যারামিলিটারি তার হাতে, সমস্ত কিছু তার হাতে। তার দপ্তরের ব্যর্থতার জন্য সংসদে আজকে একটা বড় ঘটনা ঘটে যেতে পারত।
ওই গ্যাসের মধ্যে বিষাক্ত গ্যাসও তো ভরে নেওয়া যেতে পারত। এর দায় স্বীকার করে ওম বিড়লা স্বরাষ্ট্রমন্ত্রী কি পদত্যাগ করবেন? উত্তরটা আপনিও জানেন, আমিও জানি, এরা পদত্যাগ করবেন না। এরা এটাও বলতে পারবেন না যে পাকিস্তানের লোক এসে এইসব ঘটনা ঘটিয়েছে, কারণ তাদের দলের এই সাংসদ তার পাশের মাধ্যমে এই দুজন মানুষ ঢুকেছিলেন, এবং এই দুজন মানুষ ঢোকার পরে তারা যে তাণ্ডব চালালেন তাতে কিন্তু আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাদের সর্বোচ্চ আইনসভার এই যদি নিরাপত্তা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষকে কি নিরাপত্তা দিচ্ছেন? এর উত্তর আমরা চাই, এর উত্তর চাইছে দেশবাসী। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এর উত্তর আমরা পাবো না। কিন্তু আমরা এনকে ডিজিটাল এর প্রতিবাদ করেই গেলাম। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টায় এনকে বাংলার অনুষ্ঠানে। আজ এই পর্যন্তই, নমস্কার।